আসসালামু আলাইকুম। বেসিক মেডিকেল স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা মাস্টারিং অফ থাইরয়েড গ্ল্যান্ড সিরিজের আজকে ফিজিওলজি অফ থাইরয়েড গ্ল্যান্ড নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা শুরু করি। প্রথমে দেখুন, আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে হরমোনগুলো রিলিজ হয় এগুলো হচ্ছে মূলত অ্যানাবলিক হরমোন। মনে রাখবেন, আমাদের বডির এমন কোনো অর্গান এমন কোনো সেল নেই যেখানে থাইরয়েড গ্ল্যান্ডের হরমোনগুলোর কোনো ফাংশন নেই। তো মূলত বলা হয় কি, আমাদের বডির ফ্রম হেড টু প্রতিটা সেলের মধ্যে থাইরয়েড হরমোনগুলা ফাংশন করে। তাহলে এদের একটা হিউজ রেঞ্জ অফ ফিজিওলজিক্যাল অ্যাকশন আছে। তার সবগুলো ফিজিওলজিক্যাল অ্যাকশনকে আমরা মূলত তিনটা বেসিক ফাংশনের মধ্যে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে ওরা আমাদের সিএনএসের উপর কন্ট্রোল করে, আমাদের মেন্টাল গ্রোথকে ওরা নিয়ন্ত্রণ করবে। ঠিক তেমনই আমাদের ফিজিক্যাল ম্যাচুরেশনও ওরা সাহায্য করবে, এবং আমাদের বডির বেসাল মেটাবলিক রেটগুলোও ওরা কন্ট্রোল করবে। এখন আমরা থাইরয়েড গ্ল্যান্ডে যে হরমোনগুলো রিলিজ হয় সেগুলো সম্পর্কে একটু ধারণা নিই। আমরা হিস্টোলজি পড়ার সময় বলছিলাম অ্যানাটমিতে, আমাদের থাইরয়েড গ্ল্যান্ডে দুই ধরনের সেল থাকে। একটা হলো ফলিকুলার সেল, একটা হচ্ছে প্যারাফলিকুলার সেল। ফলিকুলার সেলের ক্ষেত্রে দেখুন দুই ধরনের হরমোন রিলিজ হয়, একটা T3, একটা T4। আর প্যারাফলিকুলার সেলের ক্ষেত্রে একটা হরমোন রিলিজ হয় যেটার নাম হচ্ছে ক্যালসিটোনিন। এই T3 এবং T4 এই দুটার রেশিওটা দেওয়া আছে, কত পার্সেন্ট এরা রিলিজ হয়। তো দেখুন, এই T3 T4 হরমোনগুলা রিলিজটা রেগুলেট করে আমাদের আরেকটা হরমোন, যেটাকে আমরা বলি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যেটা আমাদের অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে রিলিজ হয়। আচ্ছা, এখন দেখুন এই T3 এবং T4 এদের ফাংশনটা সম্পর্কে আমরা আলাদা একটা ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করব, কারণ এটার হিউজ রেঞ্জ অফ ফিজিওলজিক্যাল অ্যাকশন আছে এদের। অপরদিকে ক্যালসিটোনিনের মেন ফাংশন হলো আমাদের বডিতে ক্যালসিয়ামকে রেগুলেট করা। তার মানে কি, আমাদের ক্যালসিটোনিন কী করবে, আমাদের বডির ক্যালসিয়াম রেগুলেট করতে সাহায্য করবে। এখন আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি ফাংশনাল অ্যানাটমি অফ থাইরয়েড গ্ল্যান্ড নিয়ে। দেখুন, আমাদের আমাদের থাইরয়েড গ্ল্যান্ডগুলো প্রায় 100 থেকে 300টা ফলিকল নিয়ে গঠিত। এই ফলিকলগুলোর মধ্যে কী থাকবে, ফলিকুলারগুলোর মধ্যে প্যারাফলিকুলার সেল থাকবে খুবই অল্প পরিমাণ, আর হিউজ পরিমাণে অনেক বেশি পরিমাণে ফলিকুলার সেল থাকবে। আমরা যখন এই চিত্রের মধ্যে যাব তখন সেটা আরও স্পষ্টভাবে ধারণা নেওয়ার চেষ্টা করব। এখন আসুন, এই ফলিকুলার সেল যেগুলো থাকবে তাদের সিক্রেশনগুলো এখানে জমা রাখবে। এদের সিক্রেশনগুলোকেই আমরা বলি কলয়েড। তার হোয়াট ইজ কলয়েড? দ্য সিক্রেটরি প্রোডাক্ট অফ ফলিকুলার সেল ইজ কল কলয়েড। আচ্ছা, এখন আসুন, এই যে ফলিকলগুলোর লাইনিং থাকবে সেটা হচ্ছে কিউবটাল এপিথেলিয়াল সেল। তবে এটা নির্ভর করবে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডটা অ্যাক্টিভ ফেজে আছে নাকি ইনঅ্যাক্টিভ ফেজে আছে। তো অ্যাক্টিভ ফেজের ক্ষেত্রে আমরা দেখব, ইনঅ্যাক্টিভ ফেজের ক্ষেত্রে দেখব এখানে ফলিকলগুলো কলয়েডে পরিপূর্ণ, কারণ এখানে আমাদের T3 এবং T4গুলো ব্লাডের সিক্রেশন হচ্ছে না। দেখুন, এখানে আমাদের কলয়েডপূর্ণ একটা ফলিকল। এই ফলিকলগুলোর সেলগুলো, তাহলে দেখুন এখানে যেহেতু অনেক বেশি পরিমাণ পূর্ণ থাকে, সেগুলো এদিকে প্রেশারাইজ করলে সেলগুলো ফ্ল্যাট হয়ে যায়। তখন আমাদের এই লাইনিং এপিথেলিয়াম সেলগুলো কী হয়ে যায়, ফ্ল্যাট হয়ে যায়। অপরদিকে যখন আমাদের থাইরয়েড গ্ল্যান্ড অ্যাক্টিভ ফেজে থাকে, অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ড T3 এবং T4 অ্যাক্টিভলি আমাদের ব্লাডের মধ্যে সিক্রেট করে, তখন এখানে অবশ্যই কলয়েডের পরিমাণ কমে যাবে, কারণ এগুলো তো ব্লাডে চলে যাবে আলটিমেটলি। তো তখন সেলগুলো দেখুন তাদের শেপটা কিউবয়েডাল অথবা কলমানের শেপ হয়ে যায়, এবং এখানে কলয়েডগুলো কমে যায়। তার মানে আমরা বুঝলাম এদের লাইনিংটা মূলত নির্ভর করে এরা কোন ফেজে থাকে, অ্যাক্টিভ ফেজে নাকি ইনঅ্যাক্টিভ ফেজে। ঠিক আছে, এখন এরপর আসুন থাইরয়েড গ্ল্যান্ডের এই থাইরোসাইটগুলো সম্পর্কে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। তো এখন দেখুন, আমাদের এখানে দুইটা সেল আছে, একটা হচ্ছে কি নর্মাল থাইরোসাইট, আরটা হচ্ছে কি আপনার যখন আমাদের থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করবে, তখন সেই অবস্থায় যে সেলটা থাকবে সেটা এই ডান পাশের এই সেলটা হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং অবস্থায় থাইরয়েড গ্ল্যান্ডের সেল, অর্থাৎ থাইরোসাইটগুলো। নর্মালি দেখেন দুইটা সেলের মধ্যেই আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অনেক বেশি পরিমাণ থাকে। তার মানে থাইরোসাইটের মধ্যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রমিনেন্ট থাকে। মেমব্রেনটা আপনার লুমেনের দিকে থাকবে, সেটাকে আমরা বলি লুমিনাল সেল মেমব্রেন অথবা অ্যাপিক্যাল সেল মেমব্রেন। নর্মাল অবস্থায় অ্যাপিক্যাল সেল মেমব্রেন তেমন কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। অপরদিকে দেখুন, যখন থাইরয়েড হরমোন স্টিমুলেট করে, আমাদের থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা আমাদের থাইরোসাইটকে স্টিমুলেট করে, তখন দেখুন একটা এখানে পোরোসাইট তৈরি হয়।
এই পোডোসাইটের কাজ কি, আমাদের এই যে কলয়েডগুলো থাকে লুমেনের মধ্যে সেগুলোকে এনগালফ করে পিনোসাইটোসিস প্রক্রিয়ায় সেলের ভিতরে ঢুকানো। তাহলে এখানে বেসিক ডিফারেন্সটা কি, নর্মাল অবস্থায় আর থাইরয়েড স্টিমুলেটেড অবস্থায় এখানে একটা পোডোসাইট তৈরি হবে, এখানে হবে না। এই পোডোসাইটের মাধ্যমে পিনোসাইটোসিস প্রক্রিয়ায় কলয়েডগুলো থাইরয়েড সেলের মধ্যে ইনগেস্টেড করবে। তাহলে আমাদের এতটুকু পর্যন্ত বোঝা হয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। আমরা থাইরয়েড হরমোন কীভাবে তৈরি হয়, কীভাবে রিলিজ হয় সেটা জানার আগে থাইরয়েড হরমোনগুলোর কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক সম্পর্কে একটু জেনে নেওয়ার চেষ্টা করি। দেখুন, আমরা বলছিলাম থাইরয়েড হরমোনগুলো মেনলি দুই টাইপের, একটা হচ্ছে T4 আর একটা হচ্ছে T3। T4কে আমরা থাইরোক্সিন বলি, T3কে ট্রাইআয়োডোথাইরোনিন বলি। এখানে T4 বলার কারণ হচ্ছে কি জানেন, এখানে এদের স্ট্রাকচারের মধ্যে 4টা আয়োডিন আছে। এখানে আমরা লক্ষ্য করব যে প্রতিটা থাইরয়েড গ্ল্যান্ডের এই হরমোনগুলোর মধ্যে 2টা রিং থাকে। দেখুন, সবার ক্ষেত্রে 2টা রিং স্ট্রাকচার থাকে। এই রিং স্ট্রাকচারের মধ্যে এটা যদি আমরা 1 নম্বর রিং ধরি, এটাকে 2 নম্বর রিং ধরি, তখন দেখুন T4 এর ক্ষেত্রে 1 নম্বর রিংয়ের 3 নম্বর কার্বন, 5 নম্বর কার্বন এবং 2 নম্বর রিংয়ের 3 নম্বর এবং 5 নম্বর, এই 2টা কার্বনের মধ্যে আমার আয়োডিন থাকে, 4টা আয়োডিন, সেজন্য আমরা এটাকে T4 বলি। এখন এই T4 থেকে যখন আমরা দেখুন আমাদের প্রথম কার্বন রিংয়ে একটা আয়োডিনকে আমরা বের করে দিব। আমরা কীভাবে বের করবো সেটা আমরা একটু পরে আসতেছি। সেটাকে আমরা বলি T3, অর্থাৎ এখানে একটা আয়োডিন নাই। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখুন এখন রিভার্স T3 এটা কি, এটা হচ্ছে যখন নর্মালি আমাদের T4 থেকে আমরা দেখব 5 প্রাইম মোনো আয়োডিনাস এনজাইম দিয়ে 1 নম্বর রিং থেকে একটা আয়োডিন বের করে দিলেই যে হরমোনটা পাবো সেটা হচ্ছে T3। নর্মালি এটা হচ্ছে 1 নম্বর রিংয়ের এখান থেকে আমাদের আয়োডিনটা রিলিজ করে বা বের করে দেয়। কিন্তু যখন দেখবেন 1 নম্বর রিং থেকে বের না করে 2 নম্বর রিং থেকে আপনার আয়োডিনটা বের করে দিচ্ছে, তখন সেটাকে আমরা বলি রিভার্স T3। সেটার জন্য আলাদা একটা এনজাইম আছে। আচ্ছা, এখন T3 এবং T4 আপনার তৈরি হওয়ার পর ব্লাডে যখন সিক্রেশন করবে, মনে রাখবেন এদের 99% চেয়ে বেশি T3 এবং T4গুলো আমাদের প্রোটিন বাউন্ড হয়ে যাবে। আমাদের রক্তের যে প্রোটিনগুলো থাকে এগুলোর মধ্যে এরা বাউন্ড থাকবে, এরা ফ্রি অবস্থায় সাধারণত থাকে না, 1%ও কম। তাহলে এরা মেনলি আপনার থাইরয়েড বাইন্ডিং গ্লোবিউলিন এই প্রোটিনের সাথে আপনার মূলত এরা বাইন্ড করে, যেটাকে আমরা TBG বলি। এছাড়াও থাইরয়েড বাইন্ডিং ফ্রি অ্যালবুমিনের সাথে বাইন্ড করতে পারে, তাছাড়া থাইরয়েড বাইন্ডিং অ্যালবুমিনের সাথেও এরা বাইন্ড করতে পারে। এখন আসুন, আমাদের T4 আমরা দেখছিলাম যে T4 এবং T3-র মধ্যে রেশিওর ক্ষেত্রে দেখছিলাম যে T4টা হচ্ছে 93% তৈরি হয়। 93% তৈরি হলেও এটা হচ্ছে কি লেস অ্যাক্টিভ দেন T3। T3টা হচ্ছে সরাসরি রিসেপ্টরকে স্টিমুলেট করতে পারে, T4টা পারে না। ওকে আগে আপনার 5 মোনো আয়োডিনেস এনজাইম দিয়ে T3-তে কনভার্সন হইতে হয়। এই T3টা হচ্ছে আপনার মোর পোটেন্ট এবং ডিরেক্টলি অ্যাক্ট অন রিসেপ্টর। মানে আমরা T4-এর পরিমাণ বেশি হলেও আমাদের মেন ফাংশনটা কে করে T3। আমাদের ফেরিফেরিতে T4গুলো সাধারণত এই এনজাইম দিয়ে T3-তে পরিণত হয়। এই যে আপনাদেরকে কিছুক্ষণ আগে বললাম রিভার্স T3 নামে আরও একটা থাইরয়েড হরমোন আছে, যেটার ক্ষেত্রে দেখুন এক্ষেত্রে মূলত T4টাই আপনার রিভার্স T3-তে পরিণত হয়, তবে এখানে এনজাইমটা একটু ভিন্ন। সেটা হচ্ছে 5 প্রাইম মোনো ডি আয়োডিনেস এনজাইম। এটা দেখুন এখানে 2 নম্বর রিং থেকে আপনার আয়োডিনটা বের করে দেয়, তখন সেটাকে আমরা বলি রিভার্স T3। আশা করি এতটুকু পর্যন্ত আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপর আমরা আগাই সামনে। এখন আমাদের বডিতে মেন থাইরয়েডের জন্য যেই জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আয়োডিন। আয়োডিন কতটুকু ইনটেক করি আমরা, কতটুকু এক্সক্রিয়েট হয়, আয়োডিনের যে মেটাবলিজম ক্যালকুলেশন সেটা এখানে দেওয়া আছে, আমরা চাইলে একটু চোখ বুলাই নিতে পারেন, এটা অতটা বেশি ইম্পর্টেন্ট না। এখন একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট জিনিস, আমাদের একজন আমাদের মায়েরা যখন প্রেগনেন্সিতে থাকেন তখন দেখা যায় কি ওনাদের টোটাল T3 এবং T4গুলো বেড়ে যায়, কিন্তু ফ্রি T3 এবং T4গুলো নর্মাল থাকে। এর কারণটা কি? এর কারণ হচ্ছে প্রেগনেন্সিতে মূলত আমাদের ইস্ট্রোজেন লেভেলটা অনেক বেশি বেড়ে যায়। ইস্ট্রোজেন লেভেল যখন বেড়ে যায় তখন থাইরয়েড বাইন্ডিং গ্লোবিউলিনের পরিমাণও বেড়ে যায়। এখন দেখুন যেসব ফ্রি T3 এবং T4 নর্মালি থাকে ব্লাডের মধ্যে, সেগুলো বেশি পরিমাণ আপনার থাইরয়েড বাইন্ডিং গ্লোবিউলিনের সাথে
বাইন্ড করে ফেলবে, ফলে ট্রানজিয়েন্টলি আপনার ব্লাডের মধ্যে ফ্রি T3 এবং T4 এর পরিমাণ কমে যাবে, ট্রানজিয়েন্টলি কিছু সময়ের জন্য। কারণ এটা কি, এই স্টিমুলাসটা কি আমাদের অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডকে স্টিমুলেট করবে এবং সেখান থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা রিলিজ হবে। এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বেশি পরিমাণ রিলিজ হয়ে থাইরয়েড গ্ল্যান্ডকে আমাকে আবার স্টিমুলেট করবে বেশি পরিমাণ, ওরা বেশি পরিমাণ T3 এবং T4 রিলিজ করবে। তো এর মধ্যে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত সবাই আপনার থাইরয়েড বাইন্ডিং গ্লোবুলিন এর সাথে বাইন্ড করে ফেলবে, কিন্তু ব্লাডের মধ্যে ফাইনালি আপনার T3 এবং T4 এর পরিমাণ ঠিক রাখবে। বোঝা গেল? তাহলে দেখুন প্রেগন্যান্সির ক্ষেত্রে কিন্তু টোটাল T3 এবং T4 এর পরিমাণ বেড়ে যাচ্ছে, কিন্তু T3 এবং T4 এর পরিমাণ নর্মাল থাকে। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে গেলাম এখানে, সেটা হচ্ছে লিভার সিরোসিসের পেশেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনার টোটাল T3 T4 এর পরিমাণ কীরকম হবে এবং আপনার T3 এবং T4 এর পরিমাণ কীরকম হবে সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ। এখন আরেকটা খুবই ইন্টারেস্টিং বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ওলফ-চাইকভ ইফেক্ট। ওলফ-চাইকভ ইফেক্ট মনে রাখবেন, বেশি ভালো নয় একটা, যদিও বা এটা আমি এটার বিপক্ষে, বেশি ভালো অবশ্যই ভালো, কিন্তু আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের ক্ষেত্রে বেশি পাওয়াটা ভালো নয়। অর্থাৎ ধরুন এক্ষেত্রে আবার অনেক ভালো আছে, আমরা কীরকম ভালো আছে সেটা আমরা ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা আলোচনা করব। আমাদের বললাম যে থাইরয়েড তৈরির জন্য আমাদের মেন যে প্রিকারসর মলিকিউল সেটা হচ্ছে আয়োডিন। তাই স্বাভাবিকভাবে আপনার যদি বডিতে আয়োডিন কম থাকে, T3 T4 পরিমাণ কম হবে, কারণ আপনার প্রিকারসর মলিকিউলই নাই, কাঁচামালই নাই, তখন অবশ্যই হরমোনগুলো তো তৈরি হবে না। ঠিক তেমনই আপনার বডির মধ্যে যদি আয়োডিনের পরিমাণ বাড়তে থাকে, তাহলে অবশ্যই আপনার বডির মধ্যে T3 এবং T4 এর পরিমাণও বাড়তে থাকবে। কিন্তু দীর্ঘ সময় ধরে যখন হাইপার থাইরয়েডিজম হয়, কিংবা অনেক দীর্ঘ সময় ধরে আমাদের বডিতে যদি T3 এবং T4 এর পরিমাণ বাড়তে থাকে, আয়োডিনের পরিমাণ বাড়তে থাকে, অনেক দীর্ঘ সময় যদি আপনার বডির মধ্যে আয়োডিনের পরিমাণ বেশি থাকে, তখন এক সময় কী হয়ে যায়, আয়োডিন ট্র্যাপার যেটা থাকে সেটা সেন্সিটাইজড হয়ে যায়, সেটা অতিরিক্ত পরিমাণ আর অ্যাক্টিভ থাকে না। এটা আসলে আমাদের অটো রেগুলেটরি একটা প্রোটেক্টিভ মেকানিজম, কারণ আমাদের অলরেডি T3 এবং T4 এর পরিমাণ ব্লাডে বেশি। যদি এই পাম্পটা যদি অটো রেগুলেটরি না হতো, তাহলে মোর অ্যান্ড মোর T3 এবং T4 তৈরি হতো, যেটা হাইপার থাইরয়েডিজম হতো, যেটা আমাদের অনেক কমপ্লিকেশন তৈরি করতে পারে, যেটা আমরা আলাদা একটা ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে দেখুন, অটো রেগুলেটরি প্রোটেক্টিভ মেকানিজমের মাধ্যমে আমাদের অতিরিক্ত আয়োডিন থাকার পরও আমাদের T3 T4 এর সিনথেসিসটা বেশি হচ্ছে না, বা আরও কম হচ্ছে। কেন কম হচ্ছে আমরা একটু পরে এটা বলতেছি। তো দেখুন এই ইফেক্টটাকে আমরা বলি ওলফ-চাইকভ ইফেক্ট। এটা খুবই একটা ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে। সেটা হচ্ছে কি, যাদের হাইপার থাইরয়েডিজম থাকে এবং যাদেরকে থাইরয়েডেক্টমি করতে হয়, অর্থাৎ আপনার থাইরয়েডকে ফেলে দিতে হয়, তখন এক্ষেত্রে আমরা ক্লিনিক্যালি এই ইফেক্টটাকে আমরা কাজে লাগাতে পারি। যেমন বলা হয়, সার্জারির 7 থেকে 10 দিন আগে যদি আপনার লোগলস আয়োডিন অথবা পটাশিয়াম আয়োডাইড দেন পেশেন্টকে, তখন দেখা যায় থাইরয়েড গ্ল্যান্ডের ভাস্কুলারিটি কমে যায়, একই সাথে থাইরয়েড গ্ল্যান্ডের হরমোন রিলিজও কমে যায়। ফলে থাইরয়েড গ্ল্যান্ডটাকে আপনার বড় যে থাইরয়েড গ্ল্যান্ডগুলো থাকে সেগুলো সাইজটা একটু ছোটো হয়ে আসে, ফলে সার্জারি করতে অনেকটা সহজ হয়। সেক্ষেত্রে আমরা এই ওলফ-চাইকভ ইফেক্টটা সার্জিক্যালি ইম্পর্টেন্স হিসাবে আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে? আচ্ছা, আশা করি ইনশাআল্লাহ এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন।